আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই এই 3 দিন ধরে তোমাদের ওরিয়েন্টেশন সেশনগুলো উদযাপন করলে, আশা করি তোমাদের ভালো লেগেছে। কিন্তু আজকে থেকেই সম্ভবত তোমাদের অফিসিয়ালি ক্লাস শুরু হয়ে গেছে। তো আমি জানি না তোমাদের সবার মনের অবস্থা কেমন। হয়তোবা অনেকেই, আমি যেমন আজকে সকালে আমার স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করলাম যে তোমরা কেমন ফিল করতেছো, তারা বলছে যে দে আর ভেরি এক্সাইটেড অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাট দ্য সেম টাইম তারা নার্ভাসও ফিল করতেছে। তো হয়তোবা তোমাদের অবস্থাও সেম। তোমরা জানো যে আমরা এই ফেজ 1-এর আন্ডারে 3টা সাবজেক্ট পড়বো। তো এটা অলরেডি তোমরা জানো যে আমি তোমাদেরকে বায়োকেমিস্ট্রি পড়াবো। তো চলো আমরা আজকে শুরু করি। তোমাদেরকে আমি একটা আমাদের কারিকুলাম অনুযায়ী একটা রুটিন তৈরি করে দিয়েছিলাম, যে ওখানে ছিল কোর কন্টেন্ট, তার সাথে কিছু লার্নিং অবজেক্টিভ। এখন আমাদের মূল যে কারিকুলাম সেইটার সাথে একটা অপারেশনাল কারিকুলাম থাকে। সেই অপারেশনাল কারিকুলাম অনুযায়ী কিন্তু আমাদেরকে আইটেমগুলো ভাগ করে দেওয়া থাকে। যেমন আমরা কিন্তু এখন প্রথম কার্ডটা পড়ব। প্রথম কার্ডটার নাম অলরেডি তোমরা জানো, বায়োফিজিক্স অ্যান্ড বায়োমলিকুল। সো সেই প্রথম কার্ডের বায়োফিজিক্স অ্যান্ড বায়োমলিকুলে যেভাবে আমাদের এই অপারেশনাল কারিকুলামে যেভাবে করে এই আইটেমগুলো সাজানো আছে 1 2 3 4 5 এইভাবে যেভাবে সাজানো আছে, আমি সেই সিকোয়েন্স মেনটেন করেই যাব, অ্যাজ বিকজ তোমাদের ক্লাস শুরু হয়ে গেছে। তো তোমরা যদি একটু খেয়াল করো, এখানে খেয়াল করো, তাহলে বুঝতে পারবা যে দেখো আমাদের কার্ড নাম্বার 1, এটা তোমরা দেখো যে এটা হলো আমাদের কার্ড নাম্বার 1। এই কার্ড নাম্বার 1-এর আন্ডারে কি আছে দেখো, এই যে বায়োফিজিক্স অ্যান্ড বায়োমলিকুল। ওকে, কার্ড নাম্বার 1। এই কার্ড নাম্বার 1-এ দেখো এই আইটেম, আমরা তাহলে এই 1 নাম্বার আইটেম থেকে শুরু করব। এই কার্ড নাম্বার 1-এর এই যে টপিকগুলোকে যে আমরা আবার ডিভাইড করেছি, এই ডিভিশনটাই হচ্ছে এক একটা আইটেম। তাহলে এই প্রত্যেকটা হচ্ছে এক একটা আইটেম আমাদের। তাহলে প্রথম আইটেম, আমরা তাহলে প্রথম আইটেমে যেটা আছে ইন্ট্রোডাকশন টু বায়োকেমিস্ট্রি, অ্যাসিড বেস পিএইচ বাফার হ্যাসেলবাস ইকুয়েশন, এই জিনিসগুলো নিয়ে আজকে কথা বলবো। আচ্ছা, তো তোমরা তো অলরেডি আমার নাম জানো, আমি প্রফেসর শামীমা পারভিন, এখন হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসেবে আদ্দিন ওমেন্স মেডিকেল কলেজে আছি। আমি আসলে ভাইস প্রিন্সিপাল হিসেবে মুগদা মেডিকেল কলেজ থেকে রিটায়ার্ড করার পর এখন জয়েন করেছে আদ্দিন ওমেন্স মেডিকেল কলেজে। আমাদের লার্নিং অবজেক্টিভ কি কি হবে এখানে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। সো আমি কি পাশেই থাকবো না ওর পাশে যাবো? আচ্ছা, তো আমি তোমাদেরকে এটা দেখাই দিয়েছি যে আমাদের লার্নিং অবজেক্টিভ কি কি থাকবে। যেমন আমরা প্রথমে বায়োকেমিস্ট্রি জিনিসটা কি এটা সম্পর্কে জানবো। দেখো আমি কিন্তু প্রত্যেকটা জিনিস তোমাদেরকে দিয়ে দিয়েছি, যে লার্নিং অবজেক্টিভ তোমরা নিজেরাও যাবা, তোমরা নিজেরাও হচ্ছে এইটা দেখবা। তোমাদের সবাইকে আমরা প্রোভাইড করেছি, মোটামুটি সবাইকে এইবার কারিকুলাম প্রোভাইড করা আছে, তার সাথে সাথে অপারেশনাল কারিকুলামটাও দেওয়া আছে। এবং তোমরা সেটা দেখবা যে এখানে এই যে দেওয়া আছে তোমাদের এই জিনিসটা, তার মানে ইন্ট্রোডাকশন টু বায়োকেমিস্ট্রি। আমরা তাহলে এখন ইন্ট্রোডাকশন টু বায়োকেমিস্ট্রি পড়বো। এরপর আমাদের কি অ্যাসিড বেস, স্ট্রং অ্যাসিড কোনটা, উইক অ্যাসিড কোনটা, পিএইচ কি জিনিস, পিকে কি, পিএইচ স্কেল কি, এদের ইম্পর্টেন্সটা কি, বাফার কি জিনিস, এর সাথে হ্যাসেলবাস ইকুয়েশন, এই সব কিছু নিয়ে আমরা পড়াশোনা করব। তাহলে চলো দেখি এক এক করে আমরা আগাতে থাকি। তোমাদের সবাইকে আমি আমার এই বায়োকেমিস্ট্রিতে স্বাগত জানাচ্ছি। সো চলো আমরা দেখি ইন্ট্রোডাকশন টু বায়োকেমিস্ট্রি। সো বায়োকেমিস্ট্রির সাথে আজকে তোমাদেরকে, ইন্ট্রোডাকশন মানে তো তোমরা সবাই জানো যে কোনো কিছুর সাথে পরিচিত হওয়া। তাহলে তোমাদেরকে আজকে আমি বায়োকেমিস্ট্রি সাবজেক্টের সাথে পরিচয় করাই দিব। আমরা জানি যে আমাদের এই যে তোমরা যখন মেডিকেলে পড়তে আসছো, মেডিকেলে বেশ কিছু ওয়ার্ড তোমরা পাবা যেটা নর্মাল মানুষের কাছে ঠিক ফ্যামিলিয়ার না। ওই ওয়ার্ডটার সাথে সাধারণ মানুষ খুব বেশি একটা পরিচিত না, কারণ আমাদের অনেকগুলো ওয়ার্ড আসছে যেগুলোকে আমরা বলে থাকি জার্গান আমাদের ভাষায়। সেই জার্গানগুলো বেশিরভাগই এসছে কোথা থেকে, বিভিন্ন গ্রিক বা ল্যাটিন ওয়ার্ড থেকে। যেমন অ্যাজ ফর এক্সাম্পল দেখো, এই যে বায়োস কোথা থেকে আসছে, দেখো গ্রিক একটা ওয়ার্ড। তাহলে এইটাকে যদি আমরা এখন ডিসেকশন করি, তোমরা অ্যানাটমিতে এখন যাবা, যে এই অ্যানাটমিতে কন্টিনিউয়াস আমাদের ডিসেকশন করতে হবে, হিউম্যান বডির উপরে ডিসেকশন করবা। সো আমরা এই বায়োকেমিস্ট্রি এই পুরো জিনিসটাকে যদি ডিসেকশন করি, তাহলে দেখো বায়ো মানে কি, বায়ো মানে লাইফ। তোমরা মোটামুটি সবাই জানো বায়ো মানে লাইফ বা লিভিং বিং নিয়ে যখন আমরা কথা বলি সেটাই বায়োলজি পড়ে আসছো তোমরা, মানে স্টাডি অফ বায়োলজিক্যাল সামথিং। আর কাইমাস কথাটা কোথা থেকে আসলো, কাইমাসটা হচ্ছে এই গ্রিক ওয়ার্ড, কাইমাস মানে হচ্ছে জুস। তাহলে এই দুইটাকে তুমি এখন একসাথে করো, তোমরা বাংলায় যেটা পড়ে আসছো প্রাণ রসায়ন, তাহলে মিলে যাচ্ছে না? তোমরা মেডিকেলে প্রথমে এসে যেটা নিয়ে খুব ভয় পাও সেটা হচ্ছে যে
সবাই জিজ্ঞাসা করো, আচ্ছা ম্যাডাম আমরা তো এতদিন বাংলা মিডিয়ামে পড়ে আসছি, ইংলিশ কি অনেক কঠিন হবে? যেমন এর আগে একটা ক্লাস নিলাম, তখন তোমরা বলতেছিল ম্যাডাম আমি কি ইংলিশ বুঝবো? বুঝবা। একটু খেয়াল করে দেখো, তোমরা পড়ে আসছো প্রাণ রসায়ন, এখানে কিন্তু সেম জিনিস। বায়োজ মানে হচ্ছে লাইফ, কাইমজ মানে জুস, তার মানে এটা থেকে আসলে আসলো, এটা হচ্ছে প্রাণ রসায়ন। এখন যখনই তুমি মেডিকেল সায়েন্সে পড়তেছো, অন্য লিভিং ক্রিয়েচারের কথা তোমাকে ভুলে যেতে হবে। এখন তোমাকে সব সময় চিন্তা করতে হবে একটা হিউম্যান বডি নিয়ে, হিউম্যান বডি নিয়ে চিন্তা করতে হবে, তোমাকে নিয়ে চিন্তা করতে হবে। হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং উইদিন ইউর বডি, হোয়াট ইজ হ্যাপেনিং উইদিন হিউম্যান বডি, আমার ভিতরে। তাহলে বায়োকেমিস্ট্রির ডেফিনেশন খুবই সহজ, তুমি নিজেই বানাতে পারবা। মানে তোমাকে বুকিশ ডেফিনেশন মুখস্থ করার দরকার নেই, তুমি নিজে নিজেই চিন্তা করে দেখো যে তাহলে বায়োকেমিস্ট্রি ডেফিনেশন কি হতে পারে। কেমিস্ট্রি মানে আমরা জানি যে দেয়ার আর সাম কেমিক্যাল রিয়াকশন দ্যাট ইজ অকারিং। সো বায়োলজিক্যাল সিস্টেমের ভিতরে all the chemical reaction that is occurring within the biological system is actually the biochemistry. তুমি এই সিম্পল ডেফিনেশনটাই মুখস্থ রাখো। আমরা সবাই কিন্তু এটা পড়ে আসছি। সেল ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ অল লিভিং বিং। তার মানে সেল, একটা সেল কিন্তু ইন্ডিভিজুয়ালি একটা পুরা ফাংশন করতে পারে। তার মানে সেল হচ্ছে স্ট্রাকচারাল অ্যাজ ওয়েল অ্যাজ ফাংশনাল ইউনিট। এইটা আমি নিয়েছি গাইটান থেকে, তোমরা ফিজিওলজিতে গাইটানের রেফারেন্স পাবা, রেফারেন্স বুক হিসেবে পাবা, ওখান থেকে তোমরা দেখে নিও। তাহলে এই সেলের কথায় আমি কেন আসলাম, যে বায়োকেমিস্ট্রির সাথে সেলের কি রিলেশনশিপ। দেখো তুমি জাস্ট সেল মেমব্রেনের কথা চিন্তা করে দেখো, একটা সেল মেমব্রেন যদি আমরা তৈরি করতে যাই তাহলে ওখানে কি কি লাগে, ওখানে ফসফোলিপিড বাইলেয়ার আছে। এই যে ফসফোলিপিড, এটা কিন্তু আমরা তোমাদেরকে বায়োকেমিস্ট্রিতে পড়াবো। ওখানে 55% কি আছে, প্রোটিন আছে, কার্বোহাইড্রেট আছে, এই সব কিছুই কিন্তু তোমরা, এই সব অল দিজ আর রিলেটেড টু বায়োকেমিস্ট্রি। তাহলে আমরা এক কথা এটা কি বলতে পারি না, যে বায়োকেমিস্ট্রি ইজ দ্য স্টাডি অফ chemical constituent as well as reaction and processes that is occurring within the living body. সো এক কথায় আমরা কিন্তু এটা বলতে পারি। বাট আমি তোমাদের প্রতি আমার সবসময় রিকোয়েস্ট থাকবে যে ডেফিনেশন তুমি নিজের মতো করেই বানাও, অবশ্যই সেটা মিনিংফুল হতে হবে। তুমি একটা মিনিংফুল ডেফিনেশন তুমি তোমার মতো করেই ক্রিয়েট করো। আমি জাস্ট এই যে সেলটাকে দেখালাম। এখন এই সেলের ভিতরে তুমি সেল মেমব্রেন থেকে শুরু করে ভিতরে যা কিছু আছে দেখবা প্রত্যেকটাই কোনো না কোনো একটা কেমিক্যাল, এর ভিতরে কিছু না কিছু একটা কেমিক্যাল কম্পোজিশন আছে। সো বায়োকেমিস্ট্রিতে আমরা এই সব জিনিসগুলো নিয়েই স্টাডি করব। আমরা জানি যে আমাদের লাইফ কোথা থেকে শুরু হয়, লাইফ বিগিনস ফ্রম আ সিঙ্গেল সেল। একটা সেল থেকে কিন্তু আমাদের জীবন শুরু হয়। সেই সিঙ্গেল সেলটা কে? সেই সিঙ্গেল সেলটা হচ্ছে জাইগট বা ফার্টিলাইজড এগ। আমরা সবাই জানি এটা, যে একটা ফার্টিলাইজড এগ হচ্ছে সিঙ্গেল সেল। দেখো এটা একটা ফার্টিলাইজড এগ, তাহলে দেখো এটা একটা ফার্টিলাইজড এগ। ফার্টিলাইজড এগ আমরা সবাই জানি যেটা হচ্ছে জাইগট। তো জাইগট কিন্তু একটা সিঙ্গেল সেল। তাহলে আমাদের সবার জীবন কিন্তু আসলে শুরু হয়েছিল এই একটা ফার্টিলাইজড এগ বা একটা সিঙ্গেল সেল থেকে। এরপরে তোমরা এই জিনিসটা এই এমব্রায়োলজি অ্যানাটমিতে তোমাদেরকে পড়াবে, দেখবা যে এরপরে একটা মানুষের জীবনে কি হয়, 2 সেল স্টেজ, 4 সেল স্টেজ, 8 সেল স্টেজ, এরকম ভাবে যেতে যেতে একটা ফুল ফ্লেজড হিউম্যান বিং তৈরি করে। তাহলে এই যে সব কিছু, এই ভিতরের যে প্রসেস, অল দিস থিংস হ্যাপেনিং, এটা আসলে কি? এটা আসলে তো ডিফারেন্ট কাইন্ড অফ বায়োকেমিক্যাল রিয়াকশন, এবং এখানে অনেক ধরনের বায়োমলিকুল পার্টিসিপেট করে। এই জন্য আসলে আমাদেরকে বায়োকেমিস্ট্রি সম্পর্কে জানতে হবে। আমি তোমাদেরকে জাস্ট একটা ভিডিও একটু শো করতে চাই, তোমরা একটু দেখো এই ভিডিওটা। সো এটা লিংক তোমাদেরকে দিয়ে দাও, লিংক প্রোভাইড করা হবে, তোমরা এই ভিডিওটা তোমরা একটু দেখে নিবা। প্রত্যেকটা হিউম্যান বডির ভিতরে দেখো একটা স্ট্রাকচার আছে যেটা আমরা বলে থাকি নিউক্লিয়াস। এই যে নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম, তোমরা কি ক্রোমোজোম কেউ কখনো খালি চোখে দেখতে পাও? ক্রোমোজোম কিন্তু কেউ আমরা খালি চোখে দেখতে পাই না, তাই না? Each chromosome contains a long strand of DNA, tightly packaged around. প্রত্যেকটা ক্রোমোজোম আসলে কি দিয়ে তৈরি? দেখো, হাইলি প্যাকড ডিএনএ। এই ডিএনএ দিয়েই কিন্তু ক্রোমোজোম তৈরি। তো এই প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা বায়োকেমিস্ট্রিতে পড়বা। সেখানে স্কিপ করে চলে আসছো। Within the DNA are sections called genes. These genes contain the instructions for making proteins. When a gene is switched on, আমি তোমাদেরকে জাস্ট
একটু দেখালাম, আমরা এটা তোমাদের সাথে শেয়ার করে দেব, তোমরা সবাই নিজেরা জিনিসটা দেখে নিবা। দেখলে তোমাদের একটা আইডিয়া হবে যে আসলে জীবনটা কোথা থেকে শুরু হয়, একটা সিঙ্গেল সেল থেকে কি করে একটা হিউম্যান বিং তৈরি হয়, একটা মাল্টি সেলুলার হিউম্যান বিং কিভাবে তৈরি হয়, এটা আমরা জানবো। আচ্ছা, এরপরে আসো কেমিক্যাল কম্পোজিশন। একটা মানুষের একটা হিউম্যান বডি কি কি দিয়ে তৈরি, এটাও যদি তোমরা দেখো তাহলে তোমরা অবাক হয়ে যাবে যে কেন আমাদের আসলে বায়োকেমিস্ট্রি সম্পর্কে আইডিয়া নিতে হবে। তো আমরা সবাই জানি যে আমরা হচ্ছে অর্গ্যানিক, তাহলে যদি অর্গ্যানিক মানেই হলো কার্বন কন্টেইনিং সামথিং, তাহলে আমাদের ভিতরে অবশ্যই কার্বন আছে। তাহলে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, এই 6টা এলিমেন্ট, এবং এলিমেন্ট জিনিসটা তো বোধহয় তোমরা জানো অলরেডি, আমার চেয়ে ভালো জানো, বিকজ মাত্র তোমরা ইন্টার পাস করে এসেছো। তাহলে এই 6টা জিনিস আমাদের জন্য ম্যান্ডেটরি থাকবেই, আমাদের বডির ভিতরে থাকবেই। এরাই মোটামুটি আমার বডির 90% ড্রাই ওয়েট যেটা, সেটা কিন্তু ফর্মেশন করে হচ্ছে আমার। সো আমার বডির যে 90% ড্রাই ওয়েট, এটা কিন্তু তৈরি হচ্ছে হলো এই 6টা এলিমেন্ট দিয়ে। এছাড়াও আদার অন্যান্য এলিমেন্টগুলো আছে, তোমরা দেখবা। আর 90%, এই 90% ইনভেরিয়েবলি কন্টেন কার্বন, বিকজ আমরা অর্গ্যানিক, উই আর অর্গ্যানিক। আমি জাস্ট একটু এলিমেন্ট আর কম্পাউন্ডের ভিতরে ডিফারেন্সটা দেখানোর চেষ্টা করেছি। তোমরা জানো যে যদি সেম টাইপের অ্যাটম থাকে তাহলে সেইটাকে আমরা, যেমন হিলিয়াম, তারপরে অক্সিজেন, এরা কি সেম টাইপের অ্যাটম কন্টেন করতেছে, দ্যাটস ওয়াই দে আর এলিমেন্ট। আর কম্পাউন্ড মানে যখন ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাটম থাকবে, যেমন ওয়াটার হতে পারে, তারপরে হচ্ছে যে আমাদের বডির সবচেয়ে ইম্পর্টেন্ট বায়োমলিকুল হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিড, এই সবগুলোই কিন্তু আসলে কি, এরা সবাই কিন্তু কম্পাউন্ড। এখন দেখো, হিউম্যান বডির কথা যদি তুমি চিন্তা করো, তাহলে একটা অ্যাডাল্ট হিউম্যান বিং এর 70 কেজি অ্যাডাল্ট, 70 কেজি বডি ওয়েটের একজন অ্যাডাল্ট পার্সনের ক্ষেত্রে কি কি জিনিস থাকে আমি অলরেডি তোমাদের মেজর যে 6টা এলিমেন্ট থাকে এবং আদার্স যারা থাকে বলে আসছি। এছাড়াও পরবর্তীতে যে তোমরা দেখবা বায়োমলিকুল, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, কোনটা কত পার্সেন্ট থাকে, জাস্ট অ্যাট এ গ্ল্যান্স তোমাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করছি একটা আইডিয়া নেওয়ার জন্য। অ্যাজ বিকজ মানে ইউ আর লার্নিং বায়োকেমিস্ট্রি পড়ছো, এই জন্য একটা হিউম্যান বডির ভিতরে যে কত ধরনের কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট দিয়ে তৈরি, সেটা বোঝানোর জন্য এটা তোমাদেরকে দেখানো। আমাদের 4টা বায়োমলিকুল দেখবে তোমাদের আইটেমে, এই বায়োফিজিক্স অ্যান্ড বায়োমলিকুল তোমাদের মানে কার্ডের নাম। তো বায়োফিজিক্সের 2টা আইটেম শেষ হয়ে যাওয়ার পরেই বাকি যে আইটেমগুলো পাবা সবই দেখবা যে বায়োমলিকুল নিয়ে। তো এই 4টা মেজর বায়োমলিকুল, তোমরা এই নামগুলো একটু খেয়াল করবা, মনে রাখবা। সেটা হচ্ছে কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, এগুলো অলরেডি তোমরা কিন্তু পড়ে আসছো। এখন এই কথাটা, এটা একটা প্রভাব যে কেন আমাদের এগুলো জানতে হচ্ছে, কেন আমরা এই মনে মনে তোমাদের প্রশ্ন আসতেই পারে যে হতে আসলাম ডাক্তার, আমরা স্টেথোস্কোপ গলায় ঝুলায় অ্যাপ্রন পরে ওয়ার্ডে যাব, পেশেন্ট দেখব, সেটা না করে ম্যাডাম কি আমাদেরকে এই ধরনের এলিমেন্ট, কম্পাউন্ড, তারপরে বায়োমলিকুলস, এইসব হাবিজাবি কাঠখোট্টা জিনিস পড়াচ্ছে। তোমার যদি বেস হচ্ছে স্ট্রং না হয়, তাহলে কার উপরে দাঁড়ায় তুমি পেশেন্ট দেখবা? সো এই কথাটা বলা হয় এই জন্য যে দ্য আইস ক্যানট সি হোয়াট মাইন্ড ডাজন্ট নো। তুমি যদি না জানো যে ব্যাকগ্রাউন্ডে আসলে কি ঘটনা ঘটেছে, যার জন্য, যার এক্সপ্রেশন হিসেবে সে এই ডিজিজ নিয়ে তোমার সামনে এসেছে, কোন এলিমেন্টের ডেফিসিয়েন্সিতে বা কোন জিনিসের ডেফিসিয়েন্সির জন্য তার এই ডিজিজটা হয়েছে, বা কোনটা বেশি খাওয়ার জন্য তার এই ডিজিজটা হয়েছে, সেটা যদি তুমি না জানো তাহলে তুমি কিভাবে ডিজিজ ডায়াগনোসিস করবা বা প্রপার ট্রিটমেন্ট দিবা? এই জন্যে আসলে আমাদেরকে এই বেসিক জিনিসগুলো জানতে হবে। এটা আমাদেরকে কি, আমাদের পারপাস কি, আমাদের এই বায়োকেমিস্ট্রি লার্নিং মেইন পারপাসটা কি, মেইন পারপাস বা মেইন গোলটা কি, মেইন যে আমরা এটার মাধ্যমে আসলে আমাদের লাইফের যে অরিজিন, এটা সম্পর্কে আমরা বুঝতে পারবো। তারপরে এটাই কিন্তু আমাদের যে নলেজ যেটা দিবে, এইটা দিয়ে কিন্তু আলটিমেটলি যে আমরা ডিজিজ প্রসেসগুলোকে বুঝতে পারবো এবং তাদেরকে কিভাবে ট্রিট করা যায় সেই জিনিসটাও আমরা তখন করতে পারবো। এছাড়াও দেখো, আমাদের সমস্ত লাইফ সায়েন্সের জন্য কিন্তু তোমাকে বায়োকেমিস্ট্রির নলেজ লাগবেই। বায়োকেমিস্ট্রির নলেজ ছাড়া তুমি পারবা না। এরপরে যেটা আসে, আজকাল তুমি দেখবে যে অনেক ডিজিজ ডায়াগনোসিস করার জন্য কিন্তু আমাদের মলিকুলার লেভেলে মলিকুলার ডায়াগনস্টিক
সিস্টেম বলা হয় আর কি। সো মলিকুলার লেভেলে ডায়াগনোসিস করা হয়। সো মলিকুলার লেভেল অফ হেলথ অ্যান্ড ডিজিজ, যে একটা মলিকুলার লেভেলে মানে কি, ওই যে তোমাদেরকে আমি ওই ভিডিওটা পুরা করি নাই, ওখানে দেখবা যে ডিএনএতে কি থাকে, ডিএনএতে জিন থাকে। তাহলে আমরা বলে থাকি না জেনেটিক ডিসঅর্ডার, তাহলে ওই জিনে যদি কোনো মিউটেশন থাকে মানে অ্যাবনর্মাল, যেখানে যেটা থাকার কথা ছিল, যে নিউক্লিওটাইড বেস সিকোয়েন্স থাকার কথা ছিল সেটা না থেকে অন্যটা যদি থাকে, তাহলে আলটিমেটলি ওটা কি হয়, ওটাকে আমরা বলে থাকি মিউটেশন। সো এই মিউটেশন আলটিমেটলি এক্সপ্রেস হয় কিভাবে, ডিফারেন্ট কাইন্ড অফ ডিজিজ হিসেবে। তাহলে তুমি যদি তোমার এই বেসিক নলেজ যদি না থাকে, তাহলে তো তুমি ডিজিজ ডায়াগনোসিস করতে পারবে না। তাহলে আমাদের বিভিন্ন ধরনের ডিজিজ ডায়াগনোসিসে লাগবে ডায়াগনস্টিক পারপাস, প্রোগনস্টিক পারপাস। তোমরা পরে বুঝবা যে আমরা দেখি যে সিকোয়েন্স মানে সিরিয়ালি আমরা দেখি যে একটা ডিজিজের ট্রিটমেন্ট দিচ্ছি, ট্রিটমেন্ট দেওয়ার পরে এরপরে আমরা ব্লাড টেস্ট করে দেখি যে হ্যাঁ এই ট্রিটমেন্টে তার রেসপন্স কেমন, তার যে একটা লেভেল মনে করো বেড়ে গিয়েছিল ব্লাডে, সেটা কি কমছে না সেম আছে। এছাড়া থেরাপিউটিক ডিফারেন্ট কাইন্ড অফ ইউজ আছে আমাদের। তোমরা তো কি হতে আসছো হচ্ছে তোমাদের ডিগ্রিটার নাম হচ্ছে MBBS, ব্যাচেলার অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলার অফ সার্জারি। দেখো তুমি যদি চিন্তা করো যে এইটা একটা লাইন, দিস ইজ আ লাইন, রাইট? এই লাইনের এই পাশে দাঁড়ায় আছে বায়োকেমিস্ট্রি, তার মানে এখন তুমি দাঁড়ায় আছো এইখানে, আর তুমি পৌঁছাতে চাচ্ছ কোথায়, এইখানে মেডিসিনে, তাই না? তাহলে তুমি যদি এখান থেকে এখানে পৌঁছাতে চাও, আচ্ছা তুমি আছো এখানে, দাঁড়ায় আছো এইখানে, পৌঁছাতে চাচ্ছ এইখানে, তুমি ডাক্তার হতে চাচ্ছ, তাই না? এখন এইখান থেকে এই মাঝের এই লাইনটা তোমাকে পার করতে হবে, কিন্তু এই মাঝের এই লাইনটা পার করতে গেলে তোমাকে অবশ্যই বায়োকেমিস্ট্রির ইন ডেপথ নলেজ লাগবে। এইটার নলেজ ছাড়া তুমি কোনোভাবেই এখানে পৌঁছাতে পারবা না। এই যে আমি 4টা বায়োমলিকুলসের কথা অলরেডি বলে আসলাম। দেখো নট অনলি দিস ডিজিজ, দেয়ার আর লট অফ ডিজিজ, নট শুধুমাত্র এই কয়টা ডিজিজ না, এরকম এই বায়োমলিকুলের সাথে রিলেটেড অনেক ডিজিজ আছে। তাহলে তোমার যদি এইগুলো সম্পর্কে ভালো আইডিয়া না থাকে, তাহলে তুমি এই ডিজিজ ডায়াগনোসিস করা বা এই ডিজিজের প্রপার ট্রিটমেন্ট দেওয়া পারবা না। এই জন্যেই আসলে আমাদেরকে বায়োকেমিস্ট্রি পড়তে হবে। আশা করি তোমরা এখন বুঝতে পেরেছো যে কেন তোমাদেরকে ডাক্তারি পড়তে এসে আবার বায়োকেমিস্ট্রি পড়তে হবে। বাট তোমাদের জন্য আমার একটা উপদেশ থাকবে, তুমি যখনই বায়োকেমিস্ট্রি পড়বা বা ফিজিওলজি পড়বা, অ্যানাটমি পড়বা, তুমি অলওয়েজ ট্রাই করবা লিঙ্ক করতে যে আমি কেন পড়তেছি, আমি তো আই ওয়ান্ট টু বি এ ডক্টর, আমি ডক্টর হতে চাচ্ছি, তাহলে আমি ডক্টর হওয়ার জন্য কেন এটা পড়তেছি, নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। তুমি অলওয়েজ সেই ব্যাকগ্রাউন্ড জিনিসটা খোঁজার চেষ্টা করবা। তাহলে এইটার সাথে আমি পড়তেছি প্রোটিন, তাহলে প্রোটিনের সাথে নিশ্চয়ই কোনো ডিজিজের কোনো সম্পর্ক আছে। পরে তোমাদেরকে আমরা তো সিকোয়েন্সিয়ালি যাব, স্টেপ বাই স্টেপ দেখবা যে এই প্রোটিন ডেফিসিয়েন্সি হলে কত ধরনের ডিজিজ হতে পারে। এটা তো জাস্ট একটা এক্সাম্পল হিসেবে আমরা সিকল সেল অ্যানিমিয়া বলেছি। শুধুমাত্র এই প্রোটিনের কারণে কত ধরনের ডিজিজ হতে পারে। এই লিপিড অ্যাবনর্মালিটির জন্য একটা কমন ডিজিজ যেটা অ্যাথেরোস্ক্লেরোসিস, তোমরা হয়তো নাম শুনেছো অ্যাথেরোস্ক্লেরোসিস, যেটা হার্টের করোনারি আর্টারিতে যদি বেশি বেশি করে লিপিড জমা হয় আলটিমেটলি যেটা হয় আমরা ডাক্তারি ভাষায় মায়োকার্ডিয়াল ইনফেকশন বলে থাকি, জেনারেল পাবলিক যেটাকে বলে থাকে হার্ট অ্যাটাক। আর ডায়াবেটিস, দিস ইজ আ ভেরি কমন ডিজিজ নাউএডেজ, অল অফ ইউ নো। সো এইটা সম্পর্কে যদি তোমার ভালো আইডিয়া না থাকে, তাহলে তখন তুমি এইটা সম্পর্কে বুঝতে পারবে না। এই জন্য আসলে আমাদেরকে বায়োকেমিস্ট্রি পড়তে হবে। এখন দেখো তোমাকে আমি আরেকটা ছবির মাধ্যমে জিনিসটা বোঝাতে চাই। মনে তোমার ক্লিনিক্যাল, তুমি তো ক্লিনিশিয়ান তাই না, তোমার ক্লিনিক্যাল কোশ্চেন মনে জাগলো, তোমার মনে হলো যে আচ্ছা এটা কি হয়েছে, তার কি ডায়াবেটিস হয়েছে, নাকি তার রিসেন্টলি আমার এক আত্মীয়র ম্যাসিভ এমআই হয়েছে। তাহলে তখন আমরা কি করব, কিছু কার্ডিয়াক মার্কার দেখি, তার ভিতরে যেমন ট্রোপোনিন আই, তার কি সেটা ট্রোপোনিন আইটা বেড়ে গেল। আবার ডায়াবেটিসে তার ব্লাড সুগার লেভেল কেমন আছে তুমি জানতে চাও, তাহলে তোমার মনে একটা ক্লিনিক্যাল কোয়েশ্চেন এসেছে। এই ক্লিনিক্যাল কোশ্চেনের আনসার তুমি কিভাবে পাবা? এই ক্লিনিক্যাল কোশ্চেনের আনসারের জন্যই কিন্তু তখন তুমি কি করবা, তুমি একটা এই ব্লাড টেস্ট করতে চাইবা। এই যে ব্লাড টেস্ট করতে চাইলা, তারপরে পেশেন্টের কাছ থেকে তখন আমরা স্যাম্পল কালেক্ট করব। পেশেন্টের কাছ থেকে স্যাম্পল কালেক্ট করে আলটিমেটলি এটা আমরা ল্যাবে পাঠাবো। ল্যাব এটা এখানে দেখানো হয়েছে যে রিসিভ করবে উইথ আইডি, রিসিভ করে দেন এটা অ্যানালাইসিস করে তারপরে আলটিমেটলি ইন্টারপ্রিটেশন করে এই যে তোমাকে যে রিপোর্টটা দিল, দেখো এই রিপোর্ট দিয়েই কিন্তু তুমি এই বায়োকেমিক্যাল আনসারটা পেয়ে গেলে।
তার মানে তুমি যদি বায়োকেমিস্ট্রি প্রপারলি না বুঝো তাহলে তোমার মনে যে ক্লিনিক্যাল কোশ্চেনটা আসছে সেটার আনসার তুমি কিভাবে পাবা? তোমার মনের এই ক্লিনিক্যাল কোশ্চেনের আনসার দিতে গেলে অবশ্যই তোমার বায়োকেমিস্ট্রি সম্পর্কে অনেক ভালো আইডিয়া থাকতে হবে। এখন আমরা আসি কয়েকটা বেসিক জিনিসে। যেমন বায়োকেমিস্ট্রির পড়তে গেলেই সবাই মনে করে আচ্ছা এইসব কি কাঠখোট্টা জিনিস পড়ায়, অ্যাসিড বেজ ইত্যাদি ইত্যাদি। আমি আগেও বলেছি এখনো বলছি, তুমি এই অ্যাসিডকে বাইরের অন্য অ্যাসিডের সাথে কম্পেয়ার করবা না। তুমি তোমার বডির ভিতরে যে অ্যাসিড প্রডিউস হয় সেটা কি তুমি এতদিন জানতা? হয়তো বা বুঝতা যে এই যে হাইপার অ্যাসিডিটি, তার মানে আমরা জানি যে আমাদের স্টমাকের ভিতরে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রডিউস হয়। নট অনলি হাইড্রোক্লোরিক অ্যাসিড, আরও অনেক অ্যাসিড আমার বডির ভিতরে প্রডিউস হয়। আমার বডির ভিতরে কন্টিনিউয়াসলি কার্বনিক অ্যাসিড তৈরি হচ্ছে, আমার বডির ভিতরে ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে, এছাড়া আমার বডির ভিতরে ডিফারেন্ট কাইন্ড অফ কিটো অ্যাসিড এবং আদার অনেক অ্যাসিড তৈরি হয়, সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, সব কিছু আমার বডির ভিতরে তৈরি হয়। তাহলে অ্যাসিড কি জিনিস? আমার বডির ভিতরে অ্যাসিড তৈরি হচ্ছে, তাহলে কেন আমার অ্যাসিডোসিস ডেভেলপ করতেছে না? কি এমন মেকানিজম আমার বডির ভিতরে দিয়ে দেওয়া আছে? এইগুলো আমাদেরকে জানতে হবে। এখন দেখো, এই দুই সায়েন্টিস্ট তোমরা অলরেডি জানো, এই যে এই দুইজন মিলে এরা কি করেছে, এরা আবিষ্কার করেছিল, সেটা হচ্ছে অ্যাসিড মানে কি? অ্যাসিড মানে ওরা বলেছে যে যারাই প্রোটন ডোনেট করতে পারবে, যারাই প্রোটন বা হাইড্রোজেন আয়ন ডোনেট করতে পারবে তারাই হচ্ছে অ্যাসিড। আর বেস কি? বেস হচ্ছে যারাই হচ্ছে এই প্রোটনটাকে অ্যাকসেপ্ট করতে পারবে। তাহলে আমরা শুধু সিম্পল এই ডেফিনেশনটুকুই জানি, অ্যাসিড হচ্ছে প্রোটন ডোনার আর বেস হচ্ছে প্রোটন অ্যাকসেপ্টার। আমরা বলে থাকি অ্যাসিড ডোনার কখন? উইদিন ইওর বডি, দ্যাট ইজ উইদিন অ্যাকুয়াস সলিউশন। অ্যাকুয়া মানে তোমরা জানো পানি, অ্যাকুয়াস মানে মানে পানি জাতীয় আর কি, পানীয় আর কি। পানীয় ভিতরে যদি কোনো একটা সাবস্ট্যান্স এরকম প্রোটন ডোনেট করতে পারে তাহলে তাকেই আমরা অ্যাসিড বলবো। আর যে সাবস্ট্যান্স সেই প্রোটনগুলোকে অ্যাকসেপ্ট করে নিতে পারবে, সেটাকে নিউট্রালাইজ করে ফেলতে পারবে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে বেস। এক কথায় আমরা বলতে পারি যেমন অ্যাজ ফর এক্সাম্পল দিস ইজ হাইড্রোক্লোরিক অ্যাসিড। মানে কি? এখানে দেখো একটা কি আছে, হাইড্রোজেন। তার মানে এ কি করতে পারবে? প্রোটন ডোনেট করতে পারবে। আর এটা কি অ্যামোনিয়া, অ্যামোনিয়া এ কি করতে পারবে? এই যে প্রোটনটা ডোনেট করলো সেই প্রোটনটাকে সে অ্যাকসেপ্ট করতে পারবে, অ্যাকসেপ্ট করে আলটিমেটলি কি হয়ে যাবে? NH4+ হয়ে যাবে। সো তাহলে এটাকে আমরা বলতে পারি দিস ইজ আ বেস অ্যান্ড দিস ইজ অ্যাসিড। এটা আমি অলরেডি বলে ফেলেছি, তারপরে আরও একবার তোমাদেরকে এই PDF গুলো তোমাদেরকে দিয়ে দেবো, তোমাদের একটু বেটার পড়ার জন্যে। তবে তোমরা অবশ্যই মূল বইগুলো তো অবশ্যই পড়বা। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন আরেকটা জিনিস তোমরা পাবা, সেটা হলো তোমাদের এই লার্নিং অবজেক্টিভের ভিতরেই বলে দেওয়া আছে, সেটা হলো যে তোমাদেরকে জানতে হবে যে উইক অ্যাসিড আর একটা হচ্ছে স্ট্রং অ্যাসিড। হ্যাঁ, এখন যে কোনো জিনিস তুমি যখন ক্লাসিফাই করবা, ডিফারেন্সিয়েট করবা একটা থেকে আরেকটা, একটা তো বেসিস থাকতে হবে। তো কার উপরে বেস করে তুমি এদের দুইজনকে ভাগ করলা যে এ স্ট্রং আর এ উইক? সেই বেসটা কি? সেই বেসটা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন। ডিগ্রি অফ ডিসোসিয়েশনের কনস্ট্যান্ট কি? ডিগ্রি অফ ডিসোসিয়েশনের কনস্ট্যান্ট দেখবা কে। কে দিয়ে, এই কে সিম্বল দিয়ে আমরা এক্সপ্রেস করে থাকি। কে সিম্বল দিয়ে আমরা ডিগ্রি অফ ডিসোসিয়েশনটাকে এক্সপ্রেস করে থাকি। তাহলে যে অ্যাসিডটার ডিগ্রি অফ ডিসোসিয়েশন হাই, মানে যে অ্যাসিডটা কুইকলি, আমি সবসময় সবাইকে বলি এই দেখো এখানে কিউ, এখানে সি, বাট তুমি যখন উচ্চারণ করো একই রকম লাগে না? কিউ এবং সি, কুইকলি কমপ্লিটলি। মনে দুইবার বা তিনবার বলো কুইকলি কমপ্লিটলি। তাহলে যে অ্যাসিডগুলো কুইকলি এবং কমপ্লিটলি ডিসোসিয়েট হয়ে যাবে তাদেরকে আমরা কি বলতেছি? তাদেরকে আমরা বলতেছি স্ট্রং অ্যাসিড। মনে থাকবে তোমাদের, এটা ভুলো না। এটা তোমাদেরকে ভাইভাতে জিজ্ঞাসা করা হয় যে কার উপরে ডিপেন্ড করে তুমি একটা অ্যাসিডকে বললে যে স্ট্রং অ্যাসিড, আর একটাকে বলতেছো উইক অ্যাসিড। স্ট্রং অ্যাসিড ডিফাইন করো, উইক অ্যাসিড ডিফাইন করো। এইগুলো কোশ্চেন তোমাদের ভাইভাতে জিজ্ঞাসা করা হয়। তাহলে উত্তরটা কিন্তু খুবই সোজা, যে ইট ডিপেন্ডস অন দ্য ডিগ্রি অফ ডিসোসিয়েশন, বা ডিপেন্ডিং অন দ্য ডিগ্রি অফ ডিসোসিয়েশন উই ডিভাইড অ্যাসিড ইন্টু 2 টাইপস। দেয়ার ইজ এ স্ট্রং অ্যাসিড, অ্যানাদার ওয়ান ইজ উইক অ্যাসিড। সো স্ট্রং অ্যাসিড তাহলে কি হলো? দ্য অ্যাসিড হুইচ ইজ ডিসোসিয়েট কুইকলি অ্যান্ড কমপ্লিটলি, যেটা খুবই তাড়াতাড়ি, কুইকলি এবং কমপ্লিটলি, একদম সম্পূর্ণরূপে। এর ভিতরে কারা কারা পড়ে দেখো, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কিন্তু একটা স্ট্রং অ্যাসিড, কারণ কুইকলি কমপ্লিটলি। অন দ্য আদার হ্যান্ড
যেটা, আর বাইকার্বনেট অ্যাসিড, এটা হলো, সরি বাইকার্বনেট বলতেছে, কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিডটাকে আমরা কি বলে থাকি, কোন গ্রুপে নিয়ে যাই, এই উইক অ্যাসিড গ্রুপে নিয়ে যাই। কারণ এটা কি, এটা স্লোলি এবং পার্শিয়াল। একটা জিনিস খেয়াল করো যে কুইকলি কমপ্লিটলি তার অপোজিট ওয়ার্ড কি হতে পারে, কুইক মানে তাড়াতাড়ি, আর একটা হতে পারে তাহলে স্লোলি ধীরে ধীরে, আর ওটা হচ্ছে কমপ্লিটলি সম্পূর্ণভাবে, আর তার অপোজিট ওয়ার্ড কি হতে পারে, পার্শিয়ালি। তাহলে একটা কুইকলি কমপ্লিটলি হলো, আরেকটা যখন স্লোলি এবং পার্শিয়ালি মানে পুরাপুরি না, ইনকমপ্লিট, কমপ্লিট পার্শিয়ালিও বলতে পারো অথবা ইনকমপ্লিটলিও বলতে পারো, তাহলে এটাকে বলো যে কুইকলি, এটা স্লোলি, এটা কমপ্লিটলি, এটা ইনকমপ্লিটলি, যেটা হলো সেইটাই হচ্ছে উইক অ্যাসিড। আমি জানি না আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি কি না, যদি তোমরা না বুঝে থাকো তাহলে তোমরা অবশ্যই আমাদের যে গ্রুপ আছে গ্রুপে প্রশ্ন করতে থাকবে, তাহলে আমি আবার এক্সপ্লেন করার চেষ্টা করব। তাহলে আমি আরও একবার তোমাদেরকে বলি যে তোমাদের প্রথম কথা হচ্ছে অ্যাসিড কি, অ্যাসিড হচ্ছে যে প্রোটন ডোনেট করতে পারে অ্যাকোয়াস সলিউশনে। তুমি একটা বডির কথা চিন্তা করো বা যে কোনো একটা সলিউশনের কথা চিন্তা করো। আমি ওই যে বলেছি যে আমরা যেহেতু ডাক্তারি পড়তে আসছি, আমরা সবসময় আমাদের হিউম্যান বডি নিয়েই থিঙ্ক করব। তাহলে আমার বডির ভিতরে যেহেতু অ্যাসিড তৈরি হয়, আমার বডি কিন্তু, আমার সেলগুলো কিন্তু আসলে পানির ভিতরে ভাসতে থাকে। ইন্ট্রাসেলুলার ফ্লুইড, সেলের ভিতরেও যেমন হচ্ছে পানি আছে, ওয়াটার আছে, সেলের বাইরেও পানি আছে, ওয়াটার আছে। তাহলে এই অ্যাসিডগুলো যখন, এই অ্যাসিড যখন তৈরি হলো, তার সাথে অ্যাকোয়াস মিডিয়ামে তারা থাকে, একটা পানি, একটা জলীয় মিডিয়ামে তারা থাকে। তার মানে ওকে যখন এই জলীয় মিডিয়ামে দিয়ে দেওয়া হলো, যে সাবস্টেন্স, যে কোনো সাবস্টেন্স সে যদি কি করতে পারে, প্রোটন বা হাইড্রোজেন আয়ন ডোনেট করতে পারে, তাকে আমি অ্যাসিড বলতেছি। এখন আসো যে বেস, তাহলে কাকে বলবো, যে সাবস্টেন্স এই প্রোটনগুলোকে অ্যাকসেপ্ট করে নিতে পারবে তাকে আমরা বলতেছি হচ্ছে বেস। আমরা জিজ্ঞাসা করি যে তাহলে বলো যে মানে অ্যাসিডকে কয় ভাগে ভাগ করা হয়েছে, একটা স্ট্রং অ্যাসিড আর একটা হচ্ছে উইক অ্যাসিড। এইটারও একটা কারণ আছে, কারণ একটু পরে যেই দেখবা যে বাফার বানাতে গেলে আমাদের উইক অ্যাসিড লাগে, ওই জন্য আসলে আমরা এই ডেফিনিশনে মানে এই ডিভিশনটা করেছি। তাহলে এটা ডিপেন্ড করে কার উপরে, ডিগ্রি অফ ডিসোসিয়েশনের উপরে। যে যত তাড়াতাড়ি ডিসোসিয়েট করবে সে হচ্ছে স্ট্রং অ্যাসিড। তার মানে কুইকলি এবং কমপ্লিটলি যে ডিসোসিয়েট করলো সম্পূর্ণরূপে, তাকে আমরা বললাম স্ট্রং অ্যাসিড। আর যে পার্শিয়ালি, স্লোলি, ইনকমপ্লিটলি ডিসোসিয়েট করলো তাকে আমরা বলছি উইক অ্যাসিড। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। দেখো এখন একটা টার্মিনোলজি তোমরা শুনবা, সেটা হচ্ছে কনজুগেট বেস। এইটা একটা অ্যাসিড, তাই না? তোমরা তো এটা দেখলেই বুঝবে এটা একটা অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাই না? নাম শুনেছো হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের থেকে কি কি বের হইতে পারে এখানে কিন্তু দেওয়া আছে, আবার আমি তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে এই হাইড্রোক্লোরিক আমরা কি বলেছিলাম যে প্রোটন ডোনার, তার মানে এরকম প্রোটন ডোনেট করতে পারবে। এই যে প্রোটন যদি সে ডোনেট করে দেয়, এরকম প্রোটন ডোনেট করলো, এখানে তো কি ছিল, পজিটিভলি চার্জের প্রোটন ছিল, তাহলে এইটা কি ছিল, নেগেটিভলি চার্জ ছিল নিশ্চয় ক্লোরাইড। তাহলে এ যখন চলে গেল, প্রোটনটা যখন চলে গেল, তখন সে তো একা পড়ে থাকলো। তাহলে দেখো এইখানে এই হাইড্রোজেন এখানে চলে গেল, আর এই যে ক্লোরাইড যেটা, এটা কিন্তু আমরা বলেছি স্ট্রং অ্যাসিড, বিকজ কুইকলি এবং কমপ্লিটলি এটা ডিসোসিয়েট করে। এখন একটা প্রোটন ডোনেট করার পর রিমেইনিং ইলেকট্রোনেগেটিভ যে পার্টটা থাকে সেটাকে আমরা কি বলে থাকি, এইটার নাম হচ্ছে কনজুগেট বেস। এটাই হচ্ছে কনজুগেট বেস। কনজুগেট বেস অফ হোয়াট, কনজুগেট বেস অফ দ্যাট অ্যাসিড, মানে এই অ্যাসিডের কনজুগেট বেস। কারণ এখন যদি তুমি আবার এই কনজুগেট বেসের সাথে এই প্রোটনটাকে লাগাই দাও, এ কিন্তু ইট উইল বিকাম অ্যাসিড এগেইন, এ আবার অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে। তাহলে এটা আমরা বুঝতে পারলাম কনজুগেট বেস জিনিসটা কি না। কনজুগেট বেস হচ্ছে যে যখন একটা অ্যাসিড ডিসোসিয়েট করবে বা প্রোটন ডোনেট করবে, প্রোটন ডোনেট করার পর যে রিমেইনিং ইলেকট্রোনেগেটিভ পার্টটা থেকে গেল, সেইটাই হচ্ছে ওই অ্যাসিডের জন্য কনজুগেট বেস। এখন তুমি প্রত্যেকটা অ্যাসিডেরই কিন্তু কনজুগেট বেসকে আইডেন্টিফাই করতে পারবা। দেখো এই সবগুলোই কিন্তু কনজুগেট বেস। এটা একটা জেনারেল ফর্মুলা। এটা হাইড্রোজেন এবং এ, মানে এইচ এবং এ, এটা দিয়ে এই হাইড্রোজেন দিয়ে আমরা বোঝাই প্রোটন, আর এটা হলো বেস। তাহলে এ যখন প্রোটন ডোনেট করলো, তাহলে এই যে এ মাইনাস এ হয়ে গেল কার কনজুগেট বেস, এই অ্যাসিডটার কনজুগেট বেস। এই একই জিনিস আমি আরো একবার
দেখিয়েছি যে অ্যাসিডের ভিতরে আসলে দুইটা পার্ট থাকে। সে যখন এই প্রোটনটাকে ডোনেট করলো, প্রোটনটাকে ডোনেট করার পরে যে যে হলো এই প্রোটনটাকে অ্যাকসেপ্ট করতে পারবে সে হচ্ছে বেস, তাই না? তাহলে এইটা যখন একটা কনজুগেট বেস আর এইটা প্রোটন সহ ছিল, এ ছিল একটা অ্যাসিড। এখন এ প্রোটন ডোনেট করার পর যে সাবস্টেন্স এই প্রোটনটাকে অ্যাকসেপ্ট করতে পারলো সেই হয়ে গেল বেস। আর কনজুগেট বেস কোনটা, এইবার খেয়াল করে দেখো, এই অ্যাসিডের সাথে যে পার্টটা ছিল যেটা এখন ইলেকট্রোনেগেটিভ পার্ট হয়ে গেল, সেটাকে আমরা বলবো এই অ্যাসিডের জন্য কনজুগেট বেস। ওকে, এখন এটা আলটিমেটলি যে কি তৈরি করে, এখন যদি তুমি এইটার সাথে আবার আরেকটা কি লাগায় দাও, এই বেসটা ছিল, এই বেজের সাথে যখন তুমি একটা প্রোটন লাগাই দিবা, এই যে অ্যাসিড তৈরি করবে সেটার নাম হচ্ছে কনজুগেট অ্যাসিড। তবে এই কনজুগেট বেসটা আমাদের বেশি লাগবে। অ্যাসিড বেস হোমিওস্ট্যাসিস বা অ্যাসিড বেস ব্যালেন্স। আচ্ছা, এই হোমিওস্ট্যাসিস কথাটা তোমরা শুনবা বারবার ফিজিওলজিতে, বিশেষ করে হোমিওস্ট্যাসিস মানে হচ্ছে দুইটা টার্মিনোলজি আছে, একটা হচ্ছে হোমিওস্ট্যাসিস আর একটা হেমোস্ট্যাসিস। হেমোস্ট্যাসিস মানে হচ্ছে স্টপ ব্লিডিং বা অ্যারেস্ট অফ ব্লিডিং, আর হোমিওস্ট্যাসিস মানে মেইনটেনেন্স অফ নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন অফ দ্য ইন্টারনাল এনভায়রনমেন্ট। তোমার বডির ভিতরে, তোমার বডির এই যে এক্সট্রাসেলুলার ফ্লুইড, ইন্ট্রাসেলুলার ফ্লুইডের ভিতরে সবসময় সব কিছুর কনসেন্ট্রেশন যে একটা নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশনে মেনটেন করতে হয়, সেটাকে আমরা বলে থাকি হোমিওস্ট্যাসিস। তো এই হাইড্রোজেন আয়ন তোমার বডিতে, আমি অলরেডি বলেছি যে তোমার বডি এই হাইড্রোজেন আয়ন প্রডিউস করে, অ্যাসিড প্রডিউস করে, বেজও প্রডিউস করে। তাহলে তোমাকে কি করতে হবে, তোমার তো একটা কনস্ট্যান্সি মেনটেন করতে হবে। এটাকে তো শুধু বেড়ে মানে প্রডিউস হয়ে হয়ে যেতে দেওয়া যাবে না। সেইটা আমরা কিভাবে মেনটেন করি, এখন সেইটা নিয়ে আমি একটু কথা বলবো। এই অ্যাসিড বেস ব্যালেন্স মানে হচ্ছে রেগুলেশন অফ হাইড্রোজেন আয়ন। তোমরা একটু পরে দেখালে বুঝতে পারবা যে আমার হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন যদি বেড়ে যায়, তার মানে কি, হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন বেড়ে যাওয়া মানে আমার বডি অ্যাসিডিক কন্ডিশনের দিকে যাচ্ছে। তাহলে আমার সব সময় বডির ভিতরে কি থাকতে হবে, আমি যদি এই হোমিওস্ট্যাসিসটা মেনটেন করতে চাই, তাহলে আমার বডিতে সবসময় যে যতটুকু আমি প্রোডাকশন করতেছি রিমুভালটাও সেম হতে হবে। রিমুভাল যদি সেম হয় তাহলে তখন আমি কি কন্ডিশনে থাকতে পারবো, হোমিওস্ট্যাটিক কন্ডিশনে থাকতে পারবো। নর্মালি আমার বডির পিএইচ লেভেল সব সময় কনস্ট্যান্ট রাখতে হয়, যেটা হলো 7.35 থেকে 7.45। কিভাবে আমার বডি এটা কনস্ট্যান্ট রাখবে সেগুলো নিয়ে আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তার ভিতরে 1 নাম্বারই চলে আসবে আমাদের বডি বাফার সিস্টেম। এর সাথে কাজ করবে রেসপিরেটরি সিস্টেম অ্যান্ড রেনাল সিস্টেম। আচ্ছা, আমরা এই যে প্রোটন, আসলে প্রোটন জিনিসটা কি বা হাইড্রোজেন আয়ন জিনিসটা কি, খেয়াল করে দেখো। আমরা জানি হাইড্রোজেনের ভিতরে কি থাকে, একটা প্রোটন থাকে, আরেকটা কি থাকে, আরেকটা নিউট্রন থাকে। এখন একটা হচ্ছে প্রোটন থাকে আর একটা হচ্ছে ইলেকট্রন থাকে। এখন কোনো কারণে সে যদি এই ইলেকট্রনটা লস করে, হাইড্রোজেন যখনই এই ইলেকট্রনটা লস করলো তখন কি হয়ে গেল, ইলেকট্রন লস করলে তখন এই যে একটা পজিটিভ চার্জ শুধু প্রোটন থাকলো। এই জন্য কিন্তু আমরা বলে থাকি হাইড্রোজেন আয়নের কিন্তু আরেকটা নাম হচ্ছে প্রোটন। এই জন্য প্রোটন বলা হয়, কারণ এটা তো ইলেকট্রনটাকে সে লস করে ফেলেছে। এই দেখতে পাচ্ছ এখানে ইলেকট্রনটাকে সে লস করে ফেলেছে, তার এইখানে আর কোনো আউটার শেলে কোনো ইলেকট্রন আর নাই, নো ইলেকট্রন, এখানে কোনো ইলেকট্রন নাই। সেই জন্য শুধুমাত্র এটা প্রোটন হিসেবে আমরা কনসিডার করে থাকি। আমি একটু আগে বলেছি যে আমাকে সবসময় কি করতে হয়, অ্যাসিড এবং বেজের একটা ব্যালেন্স মেনটেন করতে হয়। আমি প্রচুর পরিমাণে অ্যাসিড প্রডিউস করে গেলাম কিন্তু সেটা আমি রিমুভ করলাম না, তাহলে কি হবে, আমার বডি অ্যাসিডোসিসের দিকে চলে যাবে। দেখো আমি বলেছি যে এই রেঞ্জটা আমাকে সব অবস্থায় মেনটেন করতে হবে, 7.35 থেকে 7.45। অ্যাভারেজ আমার বডির পিএস হচ্ছে 7.4। এই অ্যাভারেজ 7.4 কেন সেটা পরে এক্সপ্লেন করব। এখন শুধু এটা জেনে রাখো যে আমার বডির হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কতটুকু সেটা আমরা মেজার করি কি দিয়ে, এই পিএইচ দিয়ে, পাওয়ার অফ হাইড্রোজেন আয়ন। পিএইচ এর আরেকটা নাম হচ্ছে পটেনশিয়ালিটি অফ হাইড্রোজেন আয়ন অর পাওয়ার অফ হাইড্রোজেন আয়ন। তাহলে আমার বডির ভিতরে হাইড্রোজেনের আয়নের পাওয়ার কিরকম আছে, পটেনশিয়ালিটিটা কেমন আছে, সেইটা আমরা এই পিএইচ দিয়ে মেজার করি। আমরা কেন ডিরেক্টলি
হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন মেজার করতে পারি না, সেটা আমি একটু পরেই তোমাদেরকে এক্সপ্লেন করছি। এখন শুধু এটুকুই বুঝে রাখো যে আমার বডিতে অলওয়েজ উই হ্যাভ টু মেনটেন পিএইচ উইদিন দিস রেঞ্জ, দ্যাট ইজ 7.35 থেকে 7.45, এই রেঞ্জের ভিতরেই তোমাকে মেনটেন করতে হবে। দেখো তুমি যদি এইটা উপরের দিকে চলে যাও তাহলেও দেখো ডেথের দিকে চলে যাচ্ছ, নিচের দিকে চলে আসলেও ডেথের দিকে চলে যাচ্ছ। তার মানে 7.35 এর নিচের দিকে গেলে তোমার বডি কোথায় কোন দিকে চলে যাচ্ছে, অ্যাসিডোসিসের দিকে চলে যাচ্ছে। সেম যদি 7.45 থেকে উপরের দিকে যেতে থাকে তাহলে কোন দিকে চলে যাচ্ছে, অ্যালকালোসিসের দিকে চলে যাচ্ছে, সেটাও তোমাকে ডেথের দিকে নিয়ে যাচ্ছে। তো তুমি ডাক্তার হচ্ছ কিসের জন্য? ডাক্তার হচ্ছ মানুষের লাইফ সেভ করার জন্য। তুমি নিশ্চয় এইদিকেও যেতে দিবা না, ওই দিকেও যেতে দিবা না, তুমি চাইবা কোথায় রাখতে, এখানেই রাখতে সব অবস্থাতে। তাহলে উই হ্যাভ টু মেনটেন দ্য কনস্ট্যান্সি অফ দ্য পিএইচ, আমাদের এই পিএইচ এর কনস্ট্যান্সি মেনটেন করতেই হবে। এবং এই পিএইচ এর কনস্ট্যান্সি মেনটেন করতে গেলে আমাদের অনেকগুলো জিনিস করতে হবে, সেইগুলো আমরা পরে যেয়ে বলবো। আচ্ছা, একটা জিনিস আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে পিএইচ এর সাথে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনের রিলেশনশিপটা কেমন। তোমরা অনেকেই পড়ে আসছো ইন্টারমিডিয়েট লেভেল এবং তোমরা অনেকেই খুব সুন্দর আনসার করতে পারো। অলদো আমি এই যেহেতু ক্লাসটা হচ্ছে যে অফলাইন, কিটা অনলাইনে ক্লাস, তোমাদের সাথে আমি আসলে আই টু আই কন্ট্যাক্টও করতে পারছি না, তোমাদের কাছে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারতেছি না। তোমরা অনেকেই অনেক ভালো জানো, তোমরা খুব ভালোই জানো যে পিএইচ এর সাথে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনের রিলেশনশিপটা কি ইনভার্সলি প্রপোর্শনাল। আমরা সবাই জানি যে পিএইচ ইকুয়াল টু লগ অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, তাই না? এই যে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, এইটাকে মাইনাস লগ যেহেতু থাকে, এটাকে আমরা পজিটিভ করার জন্য পিএইচ কে লিখি এইভাবে, পিএইচ 1 ডিভাইডেড বাই হাইড্রোজেন আয়ন, তাই না? তাহলে দেখো পিএইচ এর সাথে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনের রিলেশনশিপটা কিন্তু ইনভার্স, পিএইচ এর সাথে উল্টা। তার মানে পিএইচ যদি হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন যদি বেড়ে যায় তাহলে কোন দিকে যাচ্ছে আমার বডি, এইটার কনসেন্ট্রেশন বেড়ে গেছে, হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, তার মানে পিএইচ কি হয়েছে, পিএইচ কিন্তু কমে গেছে। এইটাই এই ঘটনা ঘটবে। তাহলে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন বেড়ে গেলে আমার বডির পিএইচ কি হবে, পিএইচ কমতে থাকবে, তার মানে আমার বডি অ্যাসিডোসিসের দিকে যাবে। রিভার্স, উল্টাটার কথা আমরা একটু চিন্তা করি। উল্টাটা কি হবে, যে যদি আমার বডি, এখন উল্টাটার কথা চিন্তা করো, এই হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন যদি বেড়ে যায়, আমি বলেছি যে পিএইচ কমে যাবে, আর এখন যদি এটা কমে যায়, এটা যদি কমতে থাকে, হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনটা যদি কমতে থাকে তাহলে কি হবে, পিএইচটা বেড়ে যাবে। এই পিএইচ যদি বেড়ে যায় তাহলেও দেখো আমার বডি অ্যালকালোসিসের দিকে যাবে। তাহলে এই কোনোটাই আমাদের কাম্য না। এটা হচ্ছে একটা পিএইচ স্কেল। তোমাদের যেহেতু তোমাদের এই যে আইটেমের একটা কম্পোনেন্ট আছে পিএইচ স্কেল, তোমাদেরকে পিএইচ স্কেল সম্পর্কে জানতে হবে। পিএইচ স্কেলের একটা রেঞ্জ আছে, এই পিএইচ স্কেলের রেঞ্জটা হচ্ছে 0 থেকে 14 পর্যন্ত, শুধু তোমরা এটুকু জানলেই হবে। আমরা নিউট্রাল পিএইচ কত জানি, এখানে নিউট্রাল পিএইচ হচ্ছে 7। এই নিউট্রাল পিএইচ 7 কি ইন্ডিকেট করে, এটা ইন্ডিকেট করে যে এই নিউট্রাল পিএইচ 7, এই নিউট্রাল পিএইচ কার, ওয়াটারের। আমরা জানি যে এখানে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন এবং হাইড্রোক্সিল আয়নের কনসেন্ট্রেশন সেম। যদি হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন এবং হাইড্রোক্সিল আয়নের কনসেন্ট্রেশন সেম হয় তাহলে তখন পিএইচটা হবে নিউট্রাল। একটু আগে তোমাদেরকে দেখায় আসলাম, পিএইচ যদি কমতে থাকে তার মানে কোন দিকে যাবে, অ্যাসিডোসিসের দিকে যাবে। আর পিএইচ যদি বাড়তে থাকে তাহলে অ্যালকালোসিসের দিকে যাবে। এই দিকে খেয়াল করে দেখো, এই যে দেখো পিএইচ এইদিকে আস্তে আস্তে কি হচ্ছে, কমতেছে, তাহলে আমার বডি কোন দিকে গেল, এটা বেশি অ্যাসিডিক, তাই না? আর যদি পিএইচ বাড়তে থাকে 7 থেকে 8, 9, 10 এরকম বাড়তেছে, তার মানে কি এইটা অ্যালকালোসিসের দিকে যাচ্ছে আমার বডি, এটা অ্যালকালোসিসের দিকে যাচ্ছে। আমার বডির পিএইচ 7.4, তার কারণ হচ্ছে আমার বডি স্লাইটলি অ্যালকালাইন। এটার মূল কারণ হলো যে আমার বডি নর্মালি যেটা বেশি প্রডিউস করে সেটা হচ্ছে অ্যাসিডও প্রডিউস করে, বেজও প্রডিউস করে, বাট অ্যাসিড দ্যাট ইজ হাইড্রোজেন আয়নের প্রডিউস করাটা একটু বেশি আমার বডির ভিতরে। তাহলে এই জন্যে আমার বডির ভিতরে আমি সবসময় কিছু বাইকার্বনেট রিজার্ভ হিসাবে রেখে দিই, যেটা কি করতে পারে, এক্সেসিভ অ্যামাউন্ট অফ অ্যাসিডটাকে নিউট্রালাইজ করতে পারে। এই যে পিএইচ এর ডেফিনেশন, তোমরা যেটা ভাইবাতে খুবই ভুল করো সেটা হলো যে যখনই তোমাদেরকে পিএইচ এর ডেফিনেশন জিজ্ঞাসা করা হয় তোমরা একদম এই জিনিসটা হুবহু বলতে পারো, পিএইচ ইজ দ্য নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন when expressed in terms of molarity বা মোলস পার লিটার। ঠিক আছে, তার মানে কি
এই পরের অংশটা একটু খেয়াল করো, পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। এই নেগেটিভ মার্কিংটাকে, এখানে আমরা এই নেগেটিভটাকে ইগনোর করতে চাচ্ছি, এটাকে ফেলে দিতে চাচ্ছি। তাহলে তখন কি করব? তখন আমরা কি করি, লগ অফ 1 ডিভাইডেড বাই হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, এইটা করে ফেলি না? তাহলেই তো আমরা এইটাকে ইগনোর করতে পারি, এই নেগেটিভিটিটাকে আমরা ইগনোর করতে চাই, সরাই দিতে চাই। ওকে, তাহলে তখন আমি এইটাতে চলে গেলাম। আচ্ছা, এখন দেখো পিএইচ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই হাইড্রোজেন, তাহলে রিলেশনশিপটা কেমন হলো? ইনভার্স রিলেশনশিপ হলো না? এই জিনিসটা তোমাদের কাছে জানতে চাওয়া হয় যে পিএইচ এর সাথে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনটা কেমন। হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বাড়লে পিএইচ এর কি অবস্থা হবে? এটা কি বাড়বে না কমবে? দুঃখের বিষয় হচ্ছে তোমরা অনেক সময় এইটার আনসারটা ঠিক মতো দিতে পারো না। তাহলে দেখো যেখানে আমি নিচে লিখিয়ে দিয়েছি যে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন যখন ইনক্রিজ করবে পিএইচ ডিক্রিজ করবে, তার মানে মোর অ্যাসিডিক। হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন হচ্ছে ইনক্রিজ করলে, আর এটা ডিক্রিজ যদি করে পিএইচ ইনক্রিজ করবে, মোর অ্যালকালাইন। তাহলে আমরা পিএইচ দিয়ে আসলে কি করি? ইনডিরেক্ট ওয়ে, এটা ইনডিরেক্ট ওয়েতে আমরা আমার বডির হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনটা মেজার করি। এখন তো তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে আমার বডির যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট, ব্লাড গ্লুকোজ, অন্যান্য সব কিছু তো আমি ডিরেক্টলি মেজার করি, মেজার করে বলে দিই আমার ব্লাড গ্লুকোজ 7.5 মিলিমোল পার লিটার অথবা 3.5 মিলিমোল পার লিটার, অথবা বলে দিই আমার সোডিয়ামের কনসেন্ট্রেশন 135 মিলিমোল পার লিটার। কিন্তু এই হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনের ক্ষেত্রে কেন আমরা এইটা আবার ইনডিরেক্ট ওয়ে কেন ব্যবহার করলাম? কেন ডিরেক্টলি বললাম না যে মাই ব্লাড হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন এত মিলিমোল পার লিটার? অলদো আমি এখানে বললাম যে আমি এটা এক্সপ্রেস করি ইন টার্মস অফ মোলারিটি, মানে মোল পার লিটারে। আবার এক্সপ্রেস করার সময় বলতেছি এরকম, আবার এক্সপ্রেস করার সময় পিএইচ দিয়ে এক্সপ্রেস করতেছে, তার কারণ কি? এই কারণটাই আমি এখানে তোমাদেরকে বলবো। দেখো নর্মাল কন্ডিশনে আমাদের হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন এক্সট্রা সেলুলার ফ্লুইড, মানে আমাদের ব্লাডে এক্সট্রা সেলুলার ফ্লুইডে থাকে 140 মিলিমোল পার লিটার, এটা নর্মাল কন্ডিশন। রেঞ্জ হচ্ছে 135 থেকে 145 মিলিমোল পার লিটার, কিন্তু এটা হচ্ছে অ্যাভারেজ 140 মিলিমোল পার লিটার। আর আমার নর্মাল কন্ডিশনে যখন আমার পিএইচ 7.4, তখন আমার বডির হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন দেখো 40 ন্যানোমোল। ন্যানোমোল মানে বুঝতে পেরেছো? 9 গুণ, 9 টাইমস লেস দেন মিলিমোল। তাহলে এইটা যদি আমি নর্মালি লিখতে যাই, আমি যদি অ্যারিথমেটিক্যালি দেখো লিখতে যাই, তাহলে কি করতে হবে? 40 ন্যানোমোল লিখতে গেলে আমাকে এইভাবে লিখতে হবে, 0 পয়েন্ট দিয়ে তারপরে 0.00000 এরকম করে লিখতে হবে। অথবা আমি যদি এই অ্যারিথমেটিক্যালি লিখতে যাই তাহলেও যেটা এরকম প্রবলেম হবে, এরকম ডেসিমালি লিখতে গেলে। অথবা যদি এক্সপোনেনশিয়ালি লিখতে যাই তাহলে আবার এইভাবে আমাকে লিখতে হবে। তো এই জিনিসটা যেটা দেখা গেল, এই সরেনসেন যিনি এটা পরে আবিষ্কার করলেন যে আমরা হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনটাকে পিএইচ এর আধারে এক্সপ্রেস করতে পারি, দেখা গেল যে এটা আমার বডিতে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন এত কম থাকে, এত কম, যে সেইটাকে আমরা যদি এইভাবে এক্সপ্রেস করতে চাই আইদার ডেসিমালে অথবা এক্সপোনেনশিয়াল ওয়েতে, দ্যাট উড বি ভেরি ডিফিকাল্ট। এবং মানুষ তো খুব ভুল করে, এই একটা পয়েন্ট মানে একটা শূন্যর জায়গা কেউ যদি মিস করে অথবা একটা শূন্য বেশি দিয়ে ফেলে, তাহলে কি হবে? একটা বিশাল বড় ভ্যারিয়েশন হয়ে যাবে, রিপোর্টে বিশাল বড় ভ্যারিয়েশন হয়ে যাবে। এই কারণে ওনারা চিন্তা করলো যে না, আমরা এইটা বাদ দিব, এটা বাদ দিয়ে কি করব, রেদার আমরা এই জিনিসটাকে পিএইচ এ এক্সপ্রেস করব, যেটা অনেক ইজি হবে এবং এখানে কোনো ইউনিট থাকবে না, কিছু থাকবে না, যে কারণে সবার পক্ষে বোঝাটা অনেক ইজি হবে। পরের স্লাইডে তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এটা দেখো, আমরা যদি এই যে পিএইচটাকে আমরা জানি যে এক্সপ্রেস করি কি মোল পার লিটারে। এখন এই 40 ন্যানোমোল আমরা জানি আমাদের বডির যখন পিএইচ 7.4, তখন আমার হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন হচ্ছে 40 ন্যানোমোল পার লিটার। এই 40 ন্যানোমোলকে যদি তুমি এক্সপোনেনশিয়ালে আবার এক্সপ্রেস করো, তাহলে 40 ইন্টু 10⁻⁹ মোল পার লিটার হয়। এখন দেখো আমরা জানি পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। এইভাবে করে একটা অঙ্ক করে যদি তুমি বের করো, তাহলে আলটিমেটলি দেখো আমার বডিতে যখন পিএইচ 7.4, তখন আমার বডির হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন কত? এই 40 ন্যানোমোল পার লিটার।
আমি যদি এই লগারিদমিক স্কেলে এক্সপ্রেস করি তাহলে আমার সুবিধা কি, এটাই এবার একটু দেখানোর চেষ্টা করব। দেখো যে কেন আমরা এই হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনে অ্যারিথমেটিক স্কেলে এইভাবে না দিয়ে, এরকম ন্যানোমোলে না দিয়ে আমরা এরকম পিএইচ স্কেলে দিলাম। তার কারণ হচ্ছে এটাই, তুমি দেখো এখানে কোনো আমাকে ইউনিট ইউজ করতে হয়নি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এইটা ন্যানোমোলে তুমি যখনই অ্যারিথমেটিক্যালি এক্সপ্রেস করতে যাবা, ডেসিমালে এক্সপ্রেস করতে যাবা, 0 0 0 0 অনেকগুলো শূন্য দিতে হবে, যাতে করে তোমার ভুল হওয়ার অনেক পসিবিলিটি থেকে যাবে। সো এইটা ওভারকাম করার জন্যই আমরা এই লগারিদমিক স্কেলে পিএইচ দিয়ে আমাদের বডির হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনটা এক্সপ্রেস করি। তোমাদের পরীক্ষাতে যখন জিজ্ঞাসা করা হয় যে পিএইচ দিয়ে আসলে আমরা বডির কি মেজার করি, দয়া করে একটু এই জিনিসটা বলো, পিএইচ দিয়ে আমরা বডির হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন মেজার করি। এই জিনিসটা কোনোভাবেই ভুলে যেও না। তুমি কিন্তু দেখো যখন ডেফিনেশন বলতেছো তখন কিন্তু বলতেছো পিএইচ ইজ দ্য নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। তাহলে ওখান থেকে এই মেসেজটা নাও যে পিএইচ দিয়ে আসলে আমি কি মেজার করতেছি, হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন মেজার করতেছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, অনেক স্টুডেন্টই পরীক্ষার হলে নার্ভাসনেসের কারণেই হোক অথবা না বুঝে মুখস্থ করার কারণেই হোক এটা বলতেই পারে না। আমরা কিন্তু উল্টায় যে জিজ্ঞাসা করি যে পিএইচ দিয়ে আমরা কি মেজার করি, পিএইচ দিয়ে আসলে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন মেজার করি, এটা ভোলা যাবে না। এখানে তোমরা দেখো যে এই যে বিভিন্ন আর্টারিয়াল ব্লাড, নার্ভ ব্লাড, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, এইগুলোর যদি আমরা নর্মাল ওয়েতে এইগুলো মেজার করতে যাইতাম, যদি আমরা এই অ্যারিথমেটিক স্কেলে মেজার করতে যাইতাম, তাহলে কি কি করতে হতো আমাদেরকে, এই এত বড় বড় করে লিখতে হতো জিনিসগুলো। খেয়াল করে দেখো, এটা অনেক বেশি ট্রাবলসাম হতো আমাদের জন্য, অনেক বেশি ঝামেলার হতো। রেদার তুমি যখন পিএইচ এক্সপ্রেস করতেছো, ইটস ভেরি ইজি, কোনো ইউনিট নাই, জাস্ট শুধু এক্সপ্রেস করে দিচ্ছে। এবং এটা আমাদের জন্য বোঝাও ইজি যে আমরা জানি একটা কাট অফ ভ্যালু কি 7 মানে নিউট্রাল। তাহলে 7-এর চেয়ে নিচের দিকে যদি আসে তাহলে কি অ্যাসিডিক, 7-এর চেয়ে উপরের দিকে গেলে অ্যালকালাইন, বাস, ভেরি ইজি। এটা আমার মনে হয় স্ট্রং অ্যাসিড, উইক অ্যাসিড, এটা আমার একবার বলা হয়ে গেছে। আচ্ছা, বেজের কথা আমি বলেছিলাম, আরেকবার একটু বলি। সেটা হচ্ছে বেজ হলো প্রোটন অ্যাকসেপ্টর, আমরা এটা জানি। তাহলে একটা অনলি অ্যাসিড এবং কনজুগেট বেজ, এই দুটার ভিতরে ডিফারেন্স কি তোমরা মনে হয় অলরেডি বুঝে ফেলেছো। যেমন আমি যদি তোমাদেরকে এখানে একটা লিখে দেখাই, এটা মনে করো হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে এটা হচ্ছে অ্যাসিড। এখন অ্যাসিড যখন প্রোটন ডোনেট করে ফেললো, তখন যে রিমেইনিং পার্ট থাকলো এটাকেই কিন্তু আমরা বলতেছি কনজুগেট বেজ। তাহলে একটা অ্যাসিড এবং একটা কনজুগেট বেজের ভিতরে ডিফারেন্সটা কি এখন বুঝতে পেরেছো? অ্যাসিডের ভিতরে কি ছিল, প্রোটনটা ছিল, আর কনজুগেট ভিতরে এই প্রোটনটা নাই, এটাই ডিফারেন্স। ওকে, এই কোশ্চেনটাও তোমাদের অনেক সময় জিজ্ঞাসা করা হয় যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাসিড অ্যান্ড কনজুগেট বেজ অফ দ্যাট অ্যাসিড। ওই অ্যাসিডের কনজুগেট বেজের ভিতরে আর ওই অ্যাসিডের ভিতরে কি ডিফারেন্স, এটাই ডিফারেন্স। একটাতে কি আছে, একটাতে হচ্ছে প্রোটন আছে আর একটাতে প্রোটন নাই, এটাই ডিফারেন্স। স্ট্রং বেজ আমরা কি জানি, স্ট্রং বেজ হচ্ছে খুব ওই একই রকম। যারা কুইকলি নিতে পারবে, অ্যাকসেপ্ট করতে পারবে প্রোটন, তাদেরকে আমরা সলিউশনের ভিতরে, যারা কুইকলি হচ্ছে প্রোটনকে অ্যাকসেপ্ট করতে পারবে তাদেরকে আমরা, যেমন হাইড্রক্সিল গ্রুপ, এ খুব কুইকলি অ্যাকসেপ্ট করতে পারে প্রোটনকে। আর উইক বেজ কারা, যারা হচ্ছে কম্পারেটিভলি স্লোলি এটা করে, যেমন এটা। সো তোমাদেরকে দেখাবো সোডিয়াম হাইড্রক্সাইড। এই জন্য মানুষের যখন অ্যাসিডোসিস হয় তখন ট্রিটমেন্ট হিসেবে সোডিয়াম হাইড্রক্সাইড দেওয়া হয়, বিকজ সেখানে কি থাকে, এই যে হাইড্রক্সিল গ্রুপটা থাকে। আচ্ছা, কনজুগেট বেজ, যে আমি অলরেডি বলেছি যে রিমেইনিং ইলেকট্রোনেগেটিভ পার্ট অফ অ্যান অ্যাসিড আফটার ডোনেশন অফ প্রোটন। বেসিক কনসেপ্ট যেটা, সেটা হলো যে আমরা সবসময় খেয়াল করবো একটা জিনিস। দেখো এখানে স্ট্রং অ্যাসিড, এইদিকে অ্যাসিড যত বেশি স্ট্রং তার কনজুগেট বেজ হচ্ছে তত উইক। তার মানে এইটাও যদি স্ট্রং এর অ্যাফিনিটি, মানে কনজুগেট বেজের অ্যাফিনিটি প্রোটনের প্রতি কম, সেই জন্য কি হয়, এরা ডিসোসিয়েট হয়ে যায়। অন দ্য আদার হ্যান্ড এইটার কি, এটার হচ্ছে অ্যাফিনিটি হলো কার প্রতি বেশি, প্রোটনের প্রতি বেশি। সেই জন্যে আমরা সবসময় উল্টাটা মনে রাখবো যে স্ট্রং অ্যাসিডের কনজুগেট বেজ হচ্ছে উইক, স্ট্রং যেগুলো অ্যাসিড স্ট্রং বাট তাদের কনজুগেট বেজগুলো উইক। আর যদি কি হয়, কনজুগেট বেজ যদি স্ট্রং হয় তাহলে সেগুলো হবে হচ্ছে উইক অ্যাসিড। এই বাফারটা আমি
বলেই আজকের মতো শেষ করে দিব, বিকজ তারপরে বাকিটা পড়াবো। আজকে আমি বাফার পর্যন্ত পড়াই শেষ করব। বাফারটা কি? বাফারটা হচ্ছে একটা সলিউশন বা একটা মিক্সচার বলো। বাফারে অলওয়েজ দুইটা কম্পোনেন্ট থাকবে, এটা ভোলা যাবে না। বাফারে দুইটা কম্পোনেন্ট থাকবে, তোমরা এই ভুলটা প্রায় সময় করো। তাহলে বাফারটা কি? বাফার হলো একটা মিক্সচার। এই যে উইক অ্যাসিড, স্ট্রং অ্যাসিড কেন বলে আসলাম? স্ট্রং অ্যাসিড দিয়ে তুমি কখনোই বাফার বানাইতে পারবে না। তার মূল কারণ এটাই যে স্ট্রং অ্যাসিড কিন্তু কুইকলি এবং কমপ্লিটলি ডিসোসিয়েট হয়ে যায়। সে তোমার জন্য আরেকটা বার্ডেন ক্রিয়েট করবে, কুইকলি কমপ্লিটলি ডিসোসিয়েট হয়ে তোমাকে আরও বেশি প্রোটন দিয়ে দিবে। তাহলে তোমার ওই সলিউশনে প্রোটনের পরিমাণ আরও বেড়ে গেল, ওইটাকে আরও বেশি অ্যাসিডিক করে ফেললো। তাহলে তোমাকে বাফার বানাতে হবে এমন একটা কিছু দিয়ে। সো আমরা বাফার বানানোর সময় এটা খেয়াল করি যে একটা উইক অ্যাসিড থাকবে, তার সাথে কি থাকবে? ওই যে কনজুগেট বেস, আমি বলেছিলাম যে কনজুগেট বেস পরে তোমাদের লাগবে। তো আমরা যেটা জানি সেটা হলো যে কার্বনিক অ্যাসিড H2CO3, এইটা হচ্ছে একটা কি? H2CO3, এই জিনিসটা হলো আমাদের একটা উইক অ্যাসিড। ওকে, তাহলে এই কার্বনিক অ্যাসিডটা একটা উইক অ্যাসিড। আমরা যখনই একটা বাফার পেয়ার তৈরি করব, বাফার বানাবো, তখন চেষ্টা করব কি করতে? আমরা এমন একটা অ্যাসিড চুজ করব যেটা হচ্ছে উইক অ্যাসিড। তাহলে উইক অ্যাসিড একটা উইক অ্যাসিড কম্পোনেন্ট থাকবে, তার সাথে কি থাকবে? তার কনজুগেট বেস থাকবে। তাহলে বলো তো এইটার কনজুগেট বেস কোনটা হবে? এ একটা প্রোটন ডোনেট করে দিল, মনে করো এ একটা প্রোটন ডোনেট করলো। তাহলে এই প্রোটনটা ডোনেট করার পর রিমেইনিং ইলেকট্রোনেগেটিভ পার্ট, তাহলে যে রিমেইনিং ইলেকট্রোনেগেটিভ পার্ট তো এইটা হয়ে যাবে, তাই না? এই যে বাইকার্বনেট যেটা, এইটাই হলো এর কনজুগেট বেস। কার কনজুগেট বেস? এই অ্যাসিডের কনজুগেট বেস। তাহলে এই প্রোটন ডোনেট করার পরে যে ইলেকট্রোনেগেটিভ পার্ট থাকলো সেটা কনজুগেট। তাহলে বাফারটা কি? বাফারটা হলো একটা উইক অ্যাসিড উইথ ইটস কনজুগেট, তার সাথে কি থাকবে? তার একটা কনজুগেট বেস থাকবে। এরা মিলে কি করবে? এরা রেজিস্ট করবে চেঞ্জ অফ পিএইচ অফ এ সলিউশন। মূল কথা, তোমার বডির পিএইচ যেন সবসময় কনস্ট্যান্ট থাকে, সেইটা মেনটেন করার জন্য বাফার একটা বিগ রোল প্লে করে। এবং আমার বডির ভিতরে এই বাইকার্বনেট বাফারটা মোস্ট ইম্পর্টেন্ট বাফার। এবং কেন বাইকার্বনেট বাফারটাকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট বাফার বলে থাকি, অলদো দেয়ার আর আদার বাফার প্রেজেন্ট উইদিন আওয়ার বডি, still we are considered bicarbonate buffer is the most important buffer. Why? সেটা আমি পরের ক্লাসে তোমাদেরকে এক্সপ্লেন করব। এখন শুধু এইটুকু বুঝো যে তোমরা এই ডেফিনেশনটা প্লিজ গোলমাল করো না, দয়া করে গোলমাল করো না। তোমরা না বুঝে মুখস্থ করার কারণে এত উল্টাপাল্টা বলতে থাকো। বাফার তাহলে প্রথমেই মনে করো এটা একটা মিক্সচার অথবা এটা একটা সলিউশন। বাফার ইজ এ সলিউশন অফ এ উইক অ্যাসিড। একটা উইক অ্যাসিড থাকবে, তার সাথে কি থাকবে? তার কনজুগেট বেস থাকবে। কনজুগেট বেস অলরেডি তোমরা জেনে গেছো যে একটা অ্যাসিড তার প্রোটনটা ডোনেট করার পরে যে রিমেইনিং ইলেকট্রোনেগেটিভ পার্ট থাকবে সেটাই হচ্ছে তার কনজুগেট বেস। তাহলে আমরা একটা উইক অ্যাসিড নেব, তার সাথে তার কনজুগেট বেসটাকে নেব, এই দুটো দিয়ে আমরা একটা মিক্সচার বানাবো। সেই মিক্সচারটার নামই হচ্ছে বাফার। কারণটা কি? কারণ হলো এ কি করবে? রেজিস্ট করবে চেঞ্জ অফ পিএইচ যেন চেঞ্জ না হয়। মানে ওই যে একটু আগে দেখায় আসলাম যে পিএইচ কোন দিকে যেতে পারে। পিএইচ আমার নর্মাল বডির পিএইচ কত থাকার কথা ছিল? 7.35 থেকে 7.45, অ্যাভারেজ হচ্ছে 7.4। তাহলে এটা যেন উপরের দিকেও না যেতে পারে, বেশির দিকেও না যেতে পারে, কমের দিকেও না যেতে পারে, সব সময় যেন কনস্ট্যান্ট থাকে, সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। সেই চেষ্টা করার জন্যই কিন্তু আমরা এই দুইটা কম্পোনেন্ট নিলাম। এই দুইটা কম্পোনেন্টের এখন কি কাজ দেখো। তোমার বডিতে কোনো কারণে প্রোটন বেড়ে গেছে, মানে অ্যাসিড বেড়ে গেছে, তাহলে সে কি করবে? এই যে বাইকার্বনেট যে কম্পোনেন্টটা আছে সে কিন্তু ওইটাকে সাথে সাথে এরকম বাইন্ড করে ফেলবে, এই হাইড্রোজেনটাকে বাইন্ড করে ফেললো। তাহলে হাইড্রোজেনটাকে বাইন্ড করে সে কি বানায় ফেললো? কার্বনিক অ্যাসিড বানায় ফেললো। এখন তুমি প্রশ্ন করতে পারো যে ম্যাডাম আলটিমেটলি তো একে কম্বাইন করে তো একটু অ্যাসিডই বানায় ফেললো, লাভ কি হলো? এটাই লাভ হলো। আমার মাথা ব্যথা কাকে নিয়ে? মাথা ব্যথা ছিল এই ফ্রি প্রোটনটাকে নিয়ে। সো আমার এই ফ্রি প্রোটনটাকে কমাতে হবে, বিকজ এই ফ্রি প্রোটনের কারণে কি হচ্ছিল আমরা একটু আগে পড়ে আসলাম, পিএইচ ইজ ইনভার্সলি রিলেশন উইথ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। তার মানে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন যত বেড়ে যাবে পিএইচ তত কমে যাবে। পিএইচ কমা মানে আমরা কোন দিকে চলে যাচ্ছি? অ্যাসিডোসিসের দিকে চলে যাচ্ছি। আমার বডিকে অ্যাসিডোসিসের দিকে যেতে দেওয়া যাবে না। সেই জন্য আমি দ্রুত এটাকে
কনভার্ট করে ফেলবো কি কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড হওয়ার পরে দেখো এই কার্বনিক অ্যাসিড কিন্তু ডিসোসিয়েট করে কি হয়ে যেতে পারে, কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার হয়ে যেতে পারে। কার্বন ডাইঅক্সাইড আমরা জানি যে আমার রেসপিরেশনের মাধ্যমে বের হয়ে যাবে, ওয়াটার আমার ইউরিনের মাধ্যমে বের হয়ে যাবে। সো দিস ইজ নট হার্মফুল ফর আওয়ার বডি। সো এইভাবে আমি বডি থেকে ইলিমিনেট করতে পারি। কোনো কারণে যদি তোমার বডিতে কি হয়ে যায়, অ্যালকালোসিসের দিকে যে চলে যায় তোমার বডি, কি হয়েছে তোমার বডিতে কমে গেছে, তোমার বডিতে কি কমে গেছে, প্রোটন কমে গেছে, তখন তাহলে কোন পার্ট আগায় আসবে, তখন দেখো এই পার্টটা আগায় আসবে, এসে তখন কি করবে, প্রোটন ডোনেট করবে। এই কারণেই বলা হয়েছে যে আমরা এমন দুটো কম্পোনেন্ট রাখবো যেটা কি করতে পারবে, রেজিস্ট করতে পারবে চেঞ্জ অফ পিএইচ অফ এ সলিউশন হোয়েন moderate amount of acid or bases are added to that solution। তার মানে তুমি বডির কথা চিন্তা করো, বডি একটা সলিউশন, বডি যে ব্লাডটা একটা সলিউশন, এইটার ভিতরে তুমি আইদার অ্যাসিড অ্যাড করো অথবা বেজ অ্যাড করো, যেটাই অ্যাড করো না কেন সেইটাকে যে রেজিস্ট করতে পারবে সেই রকম একটা জিনিস আমার নিতে হবে। এই জন্য আমার দুইটা কম্পোনেন্ট আলা একটা সলিউশন বানাইতে হবে। সেই দুইটা কম্পোনেন্ট আলা একটা সলিউশন কি, সেই সলিউশনটাই হচ্ছে বাফার সলিউশন। তো আমার মনে হয় যে আমরা আজকে এখানেই শেষ করে দেই। আচ্ছা, এই আমরা যেটা পড়লাম একটু অ্যাসিড পড়লাম, আর একটা পড়লাম হচ্ছে বেজ। আরেকটা জিনিসের তোমরা নাম শুনবা, সেটা হচ্ছে অ্যালকালি। এখানে যেটা হয় যেটা হচ্ছে মেটালিক হাইড্রোক্সাইড, যেমন তোমরা নাম শুনেছো সোডিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড। এদেরকেও আমরা, এরা যদিও অ্যালকালি কিন্তু এদেরকেও আমরা কি করি, বেজ হিসেবে কনসিডার করি, বিকজ তাদের সাথে তাদের গায়ের সাথে কি লাগানো আছে, এই যে দেখো হাইড্রোক্সিল গ্রুপ লাগানো আছে, তাই না? এই হাইড্রোক্সিল গ্রুপ লাগানো থাকার কারণে কি হয়, এই যে যদি এক্সেসিভ অ্যামাউন্ট অফ আমার প্রডিউস হয়, হাইড্রোজেন আয়ন যদি প্রডিউস হয়, তখন কি করে, এই যে এটাকে নিউট্রালাইজ করে দিতে পারে, দিয়ে ওয়াটারে কনভার্ট করে দিতে পারে। ঠিক আছে, তাহলে এইটা ইজিলি হচ্ছে ডিসোসিয়েট সলিউশনে, যে এটা ইজিলি ডিসোসিয়েট করে কি দিতে পারে, বাইকার্বনেট মানে হাইড্রোক্সিল গ্রুপ দিতে পারে। এই হাইড্রোক্সিল গ্রুপটা আবার আমি যদি এক্সেস প্রোটন আমার বডিতে তৈরি হয়, সেটা এটার সাথে কম্বাইন করে, এটা তো তোমরা পারবাই তাই না, এটার সাথে কম্বাইন করায় দাও। দেখো এইখানে আমি দেখাই দিছি যে এই যে হাইড্রোক্সিল গ্রুপ প্লাস হচ্ছে প্রোটন কম্বাইন করে ওয়াটার যদি তৈরি হয়ে যায়, তাহলে কি হয়ে গেল, আলটিমেটলি তোমার প্রোটনটা কিন্তু নিউট্রালাইজ হয়ে গেল। সো এটা হচ্ছে আমার লিঙ্ক অ্যান্ড রেফারেন্সেস। আমি এই লিঙ্ক অ্যান্ড রেফারেন্স তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা ভিডিওটাও দেখে নিবা, আর হলো তোমরা এই বইগুলোতে একটু যাবা, দেখবা। সো এইগুলোই ছিল মোটামুটি আমার আজকের পড়ানো, আর বাকি যে অংশগুলো আছে সেগুলো আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ কভার করার চেষ্টা করব। ইন দ্য মিন টাইম এই ক্লাসটা যখন যাবে, তখন তোমাদের যা যা কোয়েশ্চেন আছে প্লিজ দয়া করে তোমরা কোয়েশ্চেন করবা, তোমরা বেশি বেশি করে কোয়েশ্চেন করবা। ইভেন তোমরা আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে, ওখানে অ্যাড হয়েও কোয়েশ্চেন করতে পারো ইন পার্সন। অনেক সময় তোমরা গ্রুপে কোয়েশ্চেন করতে চাও না, ভাবো যে কি জানো যদি হলো অন্যরা কি ভাববে। ইভেন তোমরা চাইলে ভাইয়ের কাছ থেকে আমার ফোন নাম্বার নিয়ে আমার ফোন নাম্বারেও তোমরা মেসেজ দিতে পারো, আই ডোন্ট মাইন্ড, তোমরা আমাকে কোয়েশ্চেন করো। সো থ্যাংক ইউ ভেরি মাচ।